আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন সমরেশ মজুমদার রচিত উপন্যাস আয়না ভেঙে গেলে। আজ পর্ব 2। পাথরের মতো ওনার যাওয়া দেখলো অরুণ প্রকাশ, তারপর ছটফটিয়ে উঠল। এখন আমি কি করি? বাবা যদি আত্মহত্যা করে? উর্মি কথা শেষ করতে দিল না। তুমি মিছি মিছি টেনশন করছো, যারা মুখে বলে তারাই কখন আত্মহত্যা করে না। কাঞ্চন মাথা নাড়ল। দাদুর কথা আলাদা। তার মানে? উর্মি রেগে গেল। কাঞ্চন বোঝালো, দাদু এক কথার মানুষ, তাই না কাকাবাবু? তাছাড়া এখন পাবলিকের মন রাখতে ওনাকে আত্মহত্যা করতেই হবে। অরুণ প্রকাশ হতভম্ব। আরে, এর মধ্যে পাবলিক এলো কোত্থেকে? কাঞ্চন মাথা নাড়ল। খবরের কাগজ তো পাবলিকই পড়ে। অরুণ প্রকাশ প্রতিমার দিকে ঘুরে দাঁড়ালো। এই জন্য ওকে ঘন ঘন এই বাড়িতে আসতে নিষেধ করেছিলাম। আনাও, আরো জর্দা আনাও ওকে দিয়ে। ওকে বলে দাও, এ বাড়ির ভেতরের খবর যেন বাইরে প্রচার করে না বেড়ায়। কাঞ্চন মাথা নাড়ল। ছি ছি, এ কি বলছেন? আচ্ছা, আপনি ব্যাপারটা একটু অন্যভাবে দেখতে পারেন না? কিভাবে? একটা মানুষ সারা জীবন বেঁচে থেকে আবিষ্কার করলেও তার আর নতুন কিছু পাওয়ার নেই। এখন বেঁচে থাকা মানে প্রতিদিন একই কথা বলা, একই খাবার খাওয়া, একই মুখ দেখা। তার হাতে টাকা নেই, তাই কর্তৃত্ব নেই। প্রতিটি সংসারে এরকম মানুষ আপনি দেখতে পাবেন। এক্ষেত্রে আপনার বাবা যে সিদ্ধান্ত নিয়েছেন তা এক কথায় বৈপ্লবিক। কেউ ওনাকে প্ররোচনা দেয়নি, তিনি স্বেচ্ছায় আগামী প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিচ্ছেন। এই খবর ছাপা হলে যার ধারে হইচই পড়ে যাবে, আর দাদুর ছেলে হিসেবে আপনার নামও কাগজে ছাপা হবে। কি বিশাল পাবলিসিটি বলুন তো। কাঞ্চন বক্তব্য শেষ করল। কিন্তু পুলিশ? অরুণ প্রকাশ দ্বিধায় পড়ল। রাখুন তো, বাড়ির বউ আত্মহত্যা করে পুলিশ স্বামীকে ধরে নিয়ে যায়, কিন্তু বাবা আত্মহত্যা করে কখনো পুলিশ ছেলেকে ধরে নিয়ে গেছে বলে শুনেছেন? মাথা নাড়ল অরুণ প্রকাশ। না, তা তো শুনিনি। তবে এছাড়া আরো একটা সম্ভাবনার কথা ভেবেছেন? কাঞ্চন হাসল। কি? আমাদের আবাসন মন্ত্রী কাগজে খবরটা পড়ে ওনার হতাশায় আবেগে আপ্লুত হয়ে এ বাড়িতে এসে একটা বাগানওয়ালা বাড়ি অফার করতেও পারেন। আবাসন মন্ত্রী তো শুধু ফ্ল্যাট বিতরণ করেন। তাহলে তো হয়েই গেল। ওর সঙ্গে দেখা করতে চাইলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতেন না? এ বাড়িতে উনি এলে কানে কানে ফ্ল্যাটের কথা বলে দেবেন। অরুণ প্রকাশের সন্দেহ গেল না। এ বাড়িতে উনি আসবেন কেন? কাঞ্চন বোঝালো। ওহ কাকাবাবু, কাগজে পড়েননি? কেউ মার্ডার হলে তার বাড়িতে মন্ত্রী এমএলএ ছুটে যায়, যায় না? এই অভিনব আত্মহত্যার কথা কাগজে পড়লে এবারই মন্ত্রীতে মন্ত্রীতে ভরে যাবে। অরুণ প্রকাশ খুব নার্ভাস হয়ে পড়ল, তার মাথা ঘুরতে লাগলো। সে বলল, প্রতিমা, আমার শরীরটা কেমন করছে, একটু এসো, ওষুধের বাক্সটা বের করে দাও। অরুণ প্রকাশের পেছন পেছন প্রতিমা বেরিয়ে গেলে কাঞ্চন উর্মিকে বলল, তোর জন্যে আমার খুব দুঃখ হচ্ছে রে। আমার জন্যে? ঠোঁট বেঁকালো উর্মি। হ্যাঁ, আমার যদি অত টাকা থাকতো তাহলে তোকে দিয়ে দিতাম। কাঞ্চন সিরিয়াস মুখ করে বলল, অবশ্য একটা বুদ্ধি দিতে পারি। সত্যি? প্লিজ বলো না। ছোটবেলার বন্ধুত্বে ফিরে যেতে হবে, অতএব তুমি না, তুই। উর্মি বলল, আমি জানি ব্যথা দিয়েছি, কিন্তু কি করব, আমাদের পথ যে আলাদা। আমি দু একটা চিঠি কবিতায় লিখেছিলাম ঠিকই, কিন্তু তখন তো বয়স কম ছিল। আমি আমেরিকায় গিয়ে সেটেল করলে যেন বেড়াতে যাওয়া হয়। কাঞ্চন হাসল। কিন্তু যাবে কি করে? বাড়িতে কেউ আত্মহত্যা করলে পুলিশ কাউকে ছেড়ে কথা বলবে? উর্মি অবাক। তাহলে আমার কি হবে? আমাকে ভাবতে দে প্লিজ, আমার জন্য ভাবলে খুব খুশি হব। ঠিক আছে, চলি রে। কাঞ্চন বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধেবেলায় বাড়িতে একজন এলেন, সঙ্গে একটা সুটকেস। মোটা সোটা, বয়স 60-এর ওপরে, ফর্সা, পুরো মাথা জোড়া টাক।
পালিশ লাগানো প্যান্ট। উর্মি দরজা খুলেছিল, জিজ্ঞেস করেছিল, আপনি? তুমি কে? হু আর ইউ? লোকটা ঘরে ঢুকে চারপাশে তাকালো। উর্মির জবাব পাওয়ার আগেই লোকটার নজর পড়ল ছবির ওপর। সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে ছুটে গেল সেদিকে। ও দিদি, তুই নেই? আহা, কি ভালোই না বাসতিস আমাকে। কোথায় গেলি তুই আমাকে ফেলে রেখে রে? দিদি গো। কান্নার আওয়াজ শুনে অরুণ প্রকাশ ঘরে এসেছিল। তার মুখ দিয়ে বেরিয়ে এলো, মামা। মামা তাকালো। মেরে ফেললে? আমার বোনটাকে তোমরা মেরে ফেললে? কি বলছেন আপনি? আমি আমার মাকে মেরে ফেলবো? অরুণ প্রকাশ অবাক। তাহলে ও চলে গেল কেন? তোমার বাবা নিশ্চয়ই বেঁচে আছে। বাবা? হ্যাঁ, ব্যাস এটুকুতেই হবে। আমার যা কপাল, তাতে তিনি যদি না থাকতেন তাহলে অবাক হতাম না। কল হেম, ডাকো তাকে। মামা চেয়ারে বসলেন। অরুণ প্রকাশ উর্মিকে ইশারা করতে সে ভেতরে চলে গেল। অরুণ প্রকাশ জিজ্ঞাসা করল, আপনি এখন কোত্থেকে আসছেন? হার্ডওয়্যার। তুমি কি জানো, আমি গত 20 বছর মহাযোগের আশ্রমে ছিলাম। সংসার ত্যাগ করে যাওয়ার সময় দিদি কত কেঁদেছিল। চিঠি লিখে বলেছিল তার কাছে এসে থাকতে, কিন্তু ঈশ্বরের টানে চলে গিয়েছিলাম। 20 বছর থাকার পর বুঝলাম বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। চলে এলাম দিদির কাছে। আসার আগে যদি জানতাম দিদি নেই। ডুকরে উঠল মামা। কে? কে ওটা? সত্যপ্রকাশের গলা শোনা যেতেই সোজা হয়ে বসল মামা। জামাইবাবু, আমি ভূতু। মামা বলল। সর্বনাশ, তুই এখানে কি মনে করে? সত্যপ্রকাশ ঘরে ঢুকলেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ছবির কাছে ছুটে গিয়ে ডুকরে উঠল মামা। দিদি গো, কার কাছে রেখে গেলি তুই আমাকে? এত পাষাণ। বুঝতে পেরেছি, তুই নিজে কেন থাকতে পারলি না আর। দিদি গো। হোয়াট ইজ দিস? কি যাতা বলছো? হ্যাঁ? সত্যপ্রকাশ এগিয়ে এলো। এত বছর পরে এলাম, দিদি থাকলে এই ব্যবহার করতে পারতেন? ঠিক আছে ঠিক আছে, তুমি কি চাও? কিছু না, শুধু আপনার স্নেহ। হাত জোর করলো মামা। তোমার মতো টেকো বুড়োকে আমি স্নেহ করতে যাব কোন দুঃখে? হ্যাঁ? সত্যপ্রকাশ জিজ্ঞাসা করলো, তুমি এ বাড়িতে বডি ফেলতে চাও? সেই তো ছিল দিদির শেষ ইচ্ছা। নো চান্স। কাল দুপুরের পর আমি ছবি হয়ে যাচ্ছি। অবশ্য তোমার ভাগ্নে যদি তোমাকে রাখতে চায় তাহলে আমার আপত্তি নেই। আপনি ছবি হয়ে যাচ্ছেন মানে? মামা অবাক। এতক্ষণ চুপচাপ শুনছিল অরুণ প্রকাশ। এবার বলল, বাবা স্থির করেছেন কাল দুপুরে আত্মহত্যা করবেন। আর কি? মামা গর্জে উঠলেন। আমাকে ভাগিয়ে দিয়ে আপনি কেটে পড়ার তালে আছেন? আমি এখনই থানায় যাচ্ছি, আপনার নামে ডায়েরি করব। যা ইচ্ছে করো, কিন্তু আমাকে আর জ্বালাতে এসো না। তবে মনে রেখো, আমার মৃত্যুর পর পুলিশ এ বাড়িতে সবাইকে যেমন জেরা করবে তখন তোমাকেও ছাড়বে না। তারা ভাবতেই পারে এই এত বছর বাদে এখানে এসে তুমি আমাকে এমন কিছু বলেছ যার জন্য আমি আত্মহত্যা করেছি। সত্যপ্রকাশ আর দাঁড়িয়ে না থেকে ভেতরে চলে গেলেন। মামা টাক চুলকালেন। মহা গ্যাড়াকলে পড়ে গেল। অ্যানাউন্স করে কেউ আত্মহত্যা করে বলে কখনো শুনিনি। ঠিক আছে ওহে ভাগ্নে, আজকের রাতটা আমি অন্য কোথাও ম্যানেজ করছি, কিন্তু কাল দুপুরের পর যদি তোমার বাবা বেঁচে থাকেন তাহলে এখানে চলে আসবো। তোমার মায়ের শেষ ইচ্ছে আমাকে পূর্ণ করতেই হবে। ব্যাগ নিয়ে মামা গুটি গুটি বেরিয়ে গেলেন। উর্মি বলল, উফ। অরুণ প্রকাশ মেয়ের দিকে তাকালো। উর্মি বলল, তুমি, দাদা আর আমি ছিলাম, এখন আরো একজন বেড়ে গেল। রাতটা কেটে গেল। গত রাতে শ্বশুরকে খাবার দিতে গিয়ে কেঁদেছিলেন প্রতিমা। সেটাকে উপেক্ষা করে বেশ তৃপ্তির সাথে খেয়েছেন সত্যপ্রকাশ। সকালবেলা ঝিম মেরে বসে থাকা অরুণ প্রকাশের পাশে এলো উর্মি। 12টা বাজতে এখনো 4 ঘন্টা দেরি আছে বাবা। এখন উনি কি করছেন জানিস? চুপচাপ শুয়ে আছেন। অরুণ প্রকাশ ফোঁস করে নিঃশ্বাস ফেলল।
তাই তো স্বাভাবিক। 4টা ঘন্টা পরে যিনি মারা যাবেন তিনি কি আর নেচে বেড়াবেন? আমাকে ওনার ঘরে ঢুকতে নিষেধ করেছেন। তুই যা, শেষবার একটা চেষ্টা করে দেখ। উর্মি মাথা নাড়ল। লাভ হবে না। দাদু এখন মুক্তির স্বপ্ন দেখছেন। মুক্তি? অরুণ প্রকাশ অবাক হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, এই ভব সংসার থেকে মুক্তি। অরুণ প্রকাশ দুহাতের তালুতে মুখ ঢাকলো একটু। হায় রে, এখন আমি কি করি? আর তোর মাকে দেখ, রান্না করে বসে রেঁধে যাচ্ছেন। আরে, বেলা 12টার পর তোমার রান্না ওই ঘ্যাট কারো গলা দিয়ে নামবে? উর্মি বলল, বাবা, আমার মনে হচ্ছে ওর কথা শুনলে ভালো হতো। খবরের কাগজের খবরটা পড়ে পুলিশ আসতো, তারাই দাদুকে থানায় নিয়ে যেত। এই সময় সত্যপ্রকাশের গলা ভেসে এলো, বৌমা, বৌমা। আর তারপরেই প্রতিমাকে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখা গেল। অরুণ প্রকাশ বলল, হঠাৎ কি হলো? উর্মি বলল, কি জানি, হয়তো মাকে কিছু বলবেন। অরুণ প্রকাশ বলল, ওয়াই? ওর কাছে ছেলের চেয়ে ছেলের বউ আপন হয়ে গেল? শেষ সময়ও পার্সিয়ালিটি? প্রতিমাকে আবার ছুটে আসতে দেখে অরুণ প্রকাশ বলল, দাঁড়াও, কি ব্যাপার? প্রতিমা ব্যস্ততার সাথে বলল, উনি দেশলাই চাইছেন। খবরদার, দেশলাই দিও না। ঘরে নিশ্চয়ই কেরোসিন অথবা পেট্রোল আছে। অরুণ প্রকাশ চেঁচিয়ে উঠলেন। উর্মি মাথা নাড়ল, না, নেই। ভোরবেলা দাদু যখন টয়লেটে গিয়েছিল তখন আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। প্রতিমা বলল, উনি চুরুট খাবেন। অরুণ প্রকাশ মাথা নাড়লেন, না, বাবার হার্টের অসুখ আছে, ডাক্তার স্মোক করতে বারণ করেছেন। এইসব চুরুট নিশ্চয়ই কাঞ্চন সাপ্লাই দেয়। না, চুরুট খাবেন না। প্রতিমা বললেন, আর তো মাত্র কয়েকটা ঘন্টা আয়ু, চুরুট খেলে তার আগে নিশ্চয়ই হার্ট ফেল করবেন না। প্রতিমা চলে গেলেন। উর্মি বলল, উফ, কি টেনশন হচ্ছে। বাবা, কিছু একটা করো। তোর দাদা কোথায়? এত বড় একটা ব্যাপার, অথচ সে নেই কেন? উর্মি বলল, দাদা তো শুটিং এ গিয়েছে, আউটডোরে। ভয়ঙ্কর ছেলে, সুযোগ সন্ধানী, বিড়বিড় করলো অরুণ প্রকাশ। উর্মি বলল, বাবা, তুমি একবার থানায় যাও। থানায় গিয়ে আমি কি বলবো? থানায় গিয়ে দাদুর বিরুদ্ধে কমপ্লেইন করবে। উনি আত্মহত্যা করার ভয় দেখিয়ে আমাদের অসুস্থ করে দিয়েছেন। আমি আমার বাবার বিরুদ্ধে ডায়েরি করব? তুই কি পারবি? উর্মি মাথা ঝাঁকালো। ছেলেবেলায় অসুখ করলে জোর করে তেতো ওষুধ খাওয়াতে না? এও তো তেমনই। দাদাকে বাঁচাতে এছাড়া কোনো উপায় নেই। যাও। প্রতিমাকে পাশে নিয়ে সত্যপ্রকাশ ঘরে এলেন। এখন থেকে আমি চলে না যাওয়া পর্যন্ত এ বাড়ির কেউ কোথাও যাবে না। সবাই আমার সামনে এসে বসো। তোমাদের মুখগুলো যাওয়ার আগে দেখে নিতে চাই। সোজা ঘরের মাঝখানের চেয়ারে বসে ধরানো চুরুটের ধোঁয়া ছাড়েন সত্যপ্রকাশ। তারপর সেটির দিকে তাকিয়ে বলেন, আমার স্টকের শেষ চুরুট। নতুন জুতোটা আর পরা হলো না। বৌমা, যাওয়ার আগে একটা ইচ্ছে পূরণ করবে? প্রতিমা কাঁদো কাঁদো চোখে তাকালো। সত্যপ্রকাশ বললেন, ঝটপট কয়েক গোছা লুচি গাওয়া ঘি ভেজে নিয়ে আসো তো। লালচে লালচে ফুলকো ফুলকো, সঙ্গে সলিড বেগুন ভাজা যেন থাকে। প্রতিমা ঘাড় নেড়ে চলে যাচ্ছিল, কিন্তু তাকে পেছন থেকে ডাকলেন সত্যপ্রকাশ। ও বৌমা, এরা খাবে কিনা তা জিজ্ঞেস করলে না? অরুণ প্রকাশ মাথা নাড়ল, না, এ সময় ওসব গলা দিয়ে নামবে না। কেন, তুমি কি অম্বুবাচীর উপোস করেছো? বাবা। কি খোকা? আপনি হাসতে হাসতে মানুষ খুন করতে পারেন? সত্যপ্রকাশ মাথা নাড়ল, তা বলতে পারো। আমিও তো মানুষ, আত্মহত্যাও তো এক ধরনের খুন। তবে এই খুন মুক্তির জন্যে, এর জন্য যে রক্তপাত, তা কখনোই অন্যায় নয়। আমি মুক্তি চাই। এবার এমন একটা পরিবারে জন্মাতে হবে যাদের বাগানওয়ালা বাড়ি আছে, ভূতের মতো শালা থাকবে না, তোমার মতো থাকে। উর্মি জিজ্ঞাসা করল, দাদু, তুমি কি এ বাড়িতেই আত্মহত্যা করবে?
প্রতিমা কেঁদে ওঠে। অরুণ প্রকাশ বলল, ওহ, আমি যে কি করি। সত্যপ্রকাশ বললেন, যা করার আমি চলে যাওয়ার পরে করবে। শোনো, কাউকে বলার দরকার নেই আমি আত্মহত্যা করেছি। আত্মহত্যার কেস শুনলে পুলিশ আমার শরীরটার পোস্টমর্টেম করবে। কাটা ছেড়ে আমি সইতে পারবো না। বলবে হার্ট অ্যাটাক। কাঞ্চনকে বললে সে একটা ডেথ সার্টিফিকেট জোগাড় করে দেবে। আজকাল সব সার্টিফিকেট পয়সা দিলেই তো পাওয়া যায়। অরুণ প্রকাশ অস্ফুটে বলল, কাঞ্চন? হ্যাঁ, আমাকে খুব ভালোবাসে। এই চুট তো সেই এনে দেয়। হ্যাঁ, ডেড বডি নিয়ে যাওয়ার জন্য কাচের গাড়ি আনবে, লাল গোলাপ দেবে। লাল গোলাপ? অরুণ প্রকাশ বিড়বিড় করল। হ্যাঁ, ফাঁকি মেরে অন্য ফুল দিও না। নো আর্গুমেন্ট। নাখোদা মসজিদের পাশে হাফিজ আলীর দোকানে গিয়ে মৃগনাভি আতর কিনবে। বড় শখ ছিল আমার, তা জীবিত অবস্থায় মাখতে পারিনি। ডেড বডি যদি মাখে তবুও শান্তি পাবো। এরপর আমাকে যত্ন করে ইলেকট্রিক চুল্লিতে ঢুকিও। সঙ্গে তোমার মায়ের ওই ছবিটাও দিও। তিনি কাঠের আগুনে গিয়েছেন, ইলেকট্রিক চুল্লির অভিজ্ঞতাটা বাদ থাকবে কেন? প্রতিমা এবার বেশ জোরে কেঁদে ওঠে। সত্যপ্রকাশ বলল, না বৌমা, আর কেঁদো না। তোমার শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন ততদিন তোমার জীবনটা জেরবার করে ছেড়েছিলেন। আমি চলে গেলে নতুন ফ্ল্যাটে গিয়ে দক্ষিণের হাওয়া খেও। কেঁদো না। প্রতিমা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। অরুণ প্রকাশ বলল, বাবা। বলো খোকা। আমার ফ্ল্যাটের দরকার নেই। আমি যে টাকা ফ্ল্যাটের জন্য ব্যবস্থা করেছি তা দিয়ে আপনি বাগানওয়ালা বাড়ি বানিয়ে নিন। অরুণ প্রকাশ বলল। মাথা নাড়লেন সত্যপ্রকাশ। আর হয় না, মাত্র 2 ঘন্টা বাকি আছে। বাবা, আপনি মরবেন না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার কথা ভাবতে হবে না, মেয়েকে আমেরিকায় পাঠিয়ে দাও। অরুণ প্রকাশ জোরের সঙ্গে বলল, অসম্ভব, আমি টাকা দেব না। শিউরে উঠল উর্মি। সে কি, আমি আমেরিকায় পড়তে যাব না? না, যাবে না। দেখছো তোমার দাদু আত্মহত্যা করতে চলেছে, তোমার মনে কি সামান্য দয়া মায়া নেই? ছি। অরুণ প্রকাশ মুখ ফেরালো। উর্মি বলল, বেশ, তাহলে আমিও আত্মহত্যা করব। সত্যপ্রকাশ এতক্ষণ চুপচাপ শুনছিলেন। তড়িঘড়ি বললেন, বাহ, এসো দিদি ভাই, আমরা দুজনে একসঙ্গে আত্মহত্যা করি। এই সময় কলিং বেলের আওয়াজ ভেসে এলো। অরুণ প্রকাশ বলল, নিশ্চয়ই কাঞ্চন। যখন তখন এ বাড়িতে ঢোকা যেন রাইট হয়ে গেছে। সত্যপ্রকাশ বললেন, না, এটা ভূত হতে পারে। তোমার মায়ের অপগণ্ড ভাই আমার কাঁধে চাপতে এসেছে। দরজা খোলার দরকার নেই। আবার বেল বাজল, এবার একটু জোরে। উর্মি বলল, না খুললে বাঁচিয়েই যাবে। আমি বলে দিচ্ছি পরে আসতে, এখন আমরা ব্যস্ত। উর্মি গিয়ে দরজা খুলতেই দেখা গেল এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, হাতে ব্যাগ। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, এটা তো 3B রমণী দত্ত স্ট্রিট, তাই তো? উর্মি বলল, নম্বরটা বাইরে লেখা আছে। আছে, তবু নিশ্চিত হলাম। আপনি কাকে চাইছেন? প্রতিমা মিত্র এখানে থাকেন? না, প্রতিমা মিত্র বলে এখানে কেউ থাকে না। আমরা দত্ত। যিনি আছেন তার নাম প্রতিমা দত্ত। উর্মি বলল, ও, আমি চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জি সলিসিটর ফার্ম থেকে আসছি। আমাদের ক্লায়েন্টস জানতেন মিসেস প্রতিমা মিত্র এই বাড়িতে থাকতেন। আচ্ছা, ওকে একটু ডেকে দেবেন, জরুরি কথা আছে। ভদ্রলোক বললেন। উর্মি একটু ইতস্তত করে বলল, মা, এই ভদ্রলোক তোমার সাথে কোনো জরুরি কথা বলতে চান। প্রতিমা স্বামী এবং শ্বশুরের দিকে তাকালো। অরুণ প্রকাশ বলল, কি বলছে দেখো, সময় দিও না। প্রতিমা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? ভদ্রলোক নমস্কার করলেন। আপনি প্রতিমা মিত্র? প্রতিমা মাথা নাড়ল। না, আমি প্রতিমা দত্ত। ও, দেখুন, আমি সলিসিটর ফার্ম থেকে আসছি। আমাদের একজন ক্লায়েন্ট মারা যাওয়ার আগে যে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন সেই মতো আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। ভদ্রলোক রুমালে কপাল মুছলেন। কিন্তু আমি তো প্রতিমা মিত্র নই।
আপনি বলেছেন বলে আমি ধন্দে পড়েছি। আচ্ছা, আপনার বাপের বাড়ি কোথায় ছিল? সাউথ সিটিতে। প্রতিমা বলল। আপনার বাবার নাম কি প্রফুল্ল কুমার ঘোষ? ভদ্রলোক জিজ্ঞাসা করলেন। প্রতিমা অবাক। হ্যাঁ, কিন্তু দাঁড়ান, আপনার মায়ের নামটা বলুন তো। ভদ্রলোক একটু হাসলেন। সন্ধ্যারানী ঘোষ। কিন্তু এসব কথায় আপনার কি প্রয়োজন? আছে, প্রয়োজন আছে। আপনি স্কটিশে পড়তেন? হ্যাঁ। ভদ্রলোক এক পা এগিয়ে এলেন। প্রতিমা দেবী, এবার ভালো করে মনে করার চেষ্টা করুন। আপনি যখন ফার্স্ট ইয়ারে পড়তেন তখন ফোর্থ ইয়ারে সুশোভন মিত্র নামে কেউ ছিল? প্রতিমা মাথা নাড়ল। আমি জানি না। ভদ্রলোক আন্তরিক গলায় বললেন। প্রতিমা দেবী, মনে করার চেষ্টা করুন। প্রতিমা বলল, বলছি তো, আমি জানি না। আপনি নিশ্চয়ই জানেন। আপনার ডান হাতের কবজির কাছে একটা দাগ দেখতে পাচ্ছি। আমাদের ক্লায়েন্ট লিখে গেছেন ছেলেবেলায় কাচের চুড়ি ভেঙে ওটা ঢুকে গিয়েছিল। ওটাকে সেই দাগ? ভদ্রলোক বলা মাত্র প্রতিমা তার ডান হাত আঁচলের নিচে নিয়ে গেল। এবার অরুণ প্রকাশ উঠে এলো। কি আশ্চর্য! আপনি কি জোর করে আমার স্ত্রীকে মিত্র করবেন? এটা কি ধরনের রসিকতা? ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ইনি আপনার স্ত্রী? অদ্ভুত ব্যাপার তো। দেখুন, আমরা এখন প্রচন্ড সমস্যার মধ্যে আছি। আপনার উদ্দেশ্য কি জানি না, কিন্তু আমরা বিরক্ত হতে চাই না। অরুণ প্রকাশ বলল। ভদ্রলোক একটু ভাবলেন, তারপর বললেন, আমি খুবই দুঃখিত। আমি আমার কর্তব্য করতে এখানে এসেছি। আমাদের ক্লায়েন্ট সুশোভন মিত্র কিছুদিন আগে প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছেন। তার ডিক্লারেশন অনুযায়ী আমি জেনেছি যে তার স্ত্রী প্রতিমা মিত্র এই বাড়িতে থাকেন। অথচ ইনি এবং আপনি একে মিসেস প্রতিমা দত্ত বলে দাবি করছেন। যদিও এর অতীতের সঙ্গে মিসেস প্রতিমা মিত্রের অতীতের কোনো পার্থক্য নেই। এরকম একটা ধন্ধের কথা অবশ্য আমাদের ক্লায়েন্ট জানিয়ে গিয়েছেন। সে ব্যাপারে না এগিয়ে আমি আমাদের অফিসের নির্দেশ অনুযায়ী আপনাকে এই খাম দিয়ে যাচ্ছি প্রতিমা দেবী। আপনি যদি নিজেকে প্রতিমা মিত্র বলে দাবি করেন তাহলে আগামীকাল সকাল 11টায় আমাদের অফিসে চলে আসবেন। খামের ওপর ঠিকানা লেখা আছে। আচ্ছা, নমস্কার। ভদ্রলোক প্রতিমার হাতে একটা খাম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। উর্মি এগিয়ে এসে খামটা নিয়ে ভেতর থেকে একটা কাগজ বের করল। চোখ না বুলিয়ে এসে পড়তে লাগলো। আমি সুশোভন মিত্র সজ্ঞানে এবং স্বাধীনভাবে ঘোষণা করছি যে আমার যদি দুর্ঘটনা অথবা অসুখে মৃত্যু হয় তাহলে আমার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি, যার মূল্য এখন 30 লক্ষ টাকা, আমার স্ত্রী শ্রীযুক্তা প্রতিমা মিত্রকে তার উত্তরাধিকারিণী হিসেবে ঘোষণা করছি। শ্রীযুক্তা প্রতিমার ঠিকানা পূর্ব বৃত্তান্ত। পড়তে পড়তে চিৎকার করে উঠল উর্মি। মা, তোমার আগে বিয়ে হয়েছিল? অরুণ প্রকাশ ভাঙা গলায় বলল, প্রতিমা। প্রতিমা পাগলের মতো মাথা নেড়ে কেঁদে ওঠে। আমি জানি না, বিশ্বাস কর। ঠিক 11:30টার সময় দেখা গেল বাইরের ঘরের ইজি চেয়ারে সত্যপ্রকাশ কাটা কলা গাছের মতো পড়ে আছেন। ঘরে কেউ নেই। বাইরের দরজা ভেজানো ছিল। কাঞ্চন ঢুকলো শব্দ করে। সত্যপ্রকাশকে দেখে বলল, দাদু। কাঞ্চনের হাতে চুরুট, মুখে হাসি। সে দ্বিতীয়বার ডাকল, দাদু। সত্যপ্রকাশ সামান্য নড়লেন। কাঞ্চন বলল, 2 রকম চুরুট এনেছি দাদু, বার্মা অ্যান্ড হাভানা। কি ব্যাপার, ওরকম মুখ করে আছো কেন? বুঝতে পারছি, সবাইকে ছেড়ে যেতে হচ্ছে বলে মন খারাপ হয়েছে। আমারও হতো। মা মরে যাওয়ার পর 2 বছর হোটেলে থাকতে হয়েছিল। ছুটির পর হোস্টেলে যাওয়ার সময় এরকম মন খারাপ হতো, কিন্তু 12টা বাজতে তো 8 ঘন্টা দেরি। আমি ছুটতে ছুটতে আসছি। দাদু, আমি বুঝতে পারছি আপনার খুব খারাপ লাগছে। সুস্থ অবস্থায় পৃথিবী থেকে চলে যেতে কারই বা ভালো লাগে, কিন্তু এমন মৌনই হয়ে যাবেন না। যাওয়ার আগে একটু উপদেশ দিয়ে যান। কাঞ্চনের কথা শেষ হওয়া মাত্র সত্যপ্রকাশ ডুকরে কেঁদে উঠলেন। কাঞ্চন এগিয়ে গিয়ে তার হাত জড়িয়ে ধরল। আপনি কাঁদবেন না দাদু, আপনি যা যা চান তার সব হবে। ভালো আতর, কাচের গাড়ি, দামি লাল ফুল,
সত্যপ্রকাশ এবার কান্না চড়ানো গলায় বললেন, আমার সাজানো বাগান শুকিয়ে গেল রে ভাই। না দাদু, যাবে না। হুমায়ুন গেল তো আকবর এলো, আকবর গেল তো জাহাঙ্গীর এলো, জাহাঙ্গীর গেল তো শাহজাহান এলো, কিছুই যাবে না। কাঞ্চন বলল, না না, এ যে শ্মশান, মরুভূমি। সত্যপ্রকাশ বলল, এখন আর কখনো ফুল ফুটবে না। অবাক হলো কাঞ্চন। শ্মশান? আপনার কথা আমি বুঝতে পারছি না দাদু, কি হয়েছে? যা হয়েছে তা তোমাকে বলা যাবে না ভাই। ও। সত্যপ্রকাশ বললেন, এ আমাদের পারিবারিক ব্যাপার। এই পরিবারে এমন একটা লজ্জাজনক ঘটনা ঘটে গিয়েছে যা বাইরের লোককে বলা যাবে না। আমি কল্পনাও করিনি ভাই। কাঞ্চন গলা নামালো। দাদু, উর্মিলা কি কিছু করেছে? মাথা নাড়লেন সত্যপ্রকাশ। না, তার এখন ডানা মেলার বয়স, হয়তো করবে, ভবিষ্যতে করবে, তবে তা দেখবার জন্য আমি থাকবো না। কাঞ্চন বলল, ছেড়ে দিন দাদু, নিন চুরুট ধরান, 12টা বাজতে আর বেশি দেরি নেই। যাওয়ার আগে আপনার প্রিয় চুরুটে শেষ কটা টান দিয়ে গেলে আপনার আত্মা শান্তি পাবে। অনেক খুঁজে এগুলো পেয়েছি দাদু। সত্যপ্রকাশের গলায় বিরক্তি ফুটে উঠল। তুমি আমার সাথে রসিকতা করছো কাঞ্চন, এই সময়? কাঞ্চন বলল, আপনার এখন কি সময় তা জানি না, শুধু জানি আর কিছুক্ষণ পরেই বুঝতে পারছি এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, আমি বাইরের লোক, আপনাদের পরিবারের ব্যাপারে জানার অধিকার আমার নেই। ঠিক আছে, চলি। কাঞ্চন গম্ভীর মুখে চলে যাচ্ছিল। সত্যপ্রকাশ তাকে ডাকলেন, কাঞ্চন দাঁড়াও। এতক্ষণ আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এ বাড়ির কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছে না, তুমি আমায় তবু একটু আমার কাছে বসে যাও প্লিজ। কাঞ্চন ঘুরে দাঁড়ালো। দাদু, আপনি বলতেন আমি নাকি আপনার খোলা জানলা। এতটা আপন যাকে ভেবেছেন তাকে একটু বিশ্বাস করে দেখুন না। মাথা নাড়লেন সত্যপ্রকাশ। বিশ্বাস? পৃথিবীতে আর কাউকে বিশ্বাস করতে পারবো না আমি। ওই শব্দটাকে একেবারে খুন করে ফেলেছে বৌমা। চমকে উঠল কাঞ্চন। কাকিমা? কাকিমার কি হয়েছে? তার কিছু হয়নি, আমাদের হয়েছে। আমাদের গর্ব অহংকার সব ভেঙে চুরমার করে দিয়েছে সে। আমি খোকার মুখের দিকে তাকাতে পারছি না। নাতিনটা সেই যে ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে আর বের হয়নি। ছি ছি ছি। কান্না চাপলেন সত্যপ্রকাশ। কাঞ্চন প্রতিবাদ করল, কোথাও নিশ্চয়ই ভুল হয়েছে। আপনারা দুঃখ পেতে পারেন এমন কোনো কাজ কাকিমা করতেই পারে না। সত্যপ্রকাশ কিছু বলার আগেই উর্মি ঘরে ঢুকল। তার দিকে তাকিয়ে তিনি বললেন, কাঞ্চন, তোমার ধারণা মিথ্যে হয়ে যাবে যদি ওকে জিজ্ঞেস করো। কাঞ্চন উর্মিকে জিজ্ঞাসা করল, কি হয়েছে উর্মি? কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। উর্মি তাকায়। তুমি আমাকে একটা সাহায্য করবে? আমি আর এই বাড়িতে থাকবো না। কাঞ্চন অবাক। আরে, বাড়ি কি দোষ করলো? না, বাড়ির দোষ নেই, দোষ আমার কপালের। ভেঙে পড়া গলা উর্মির। কাঞ্চন বুঝতে না পেরে জিজ্ঞাসা করতে গেল, কাকিমা? সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিল উর্মি। তুমি যাকে কাকিমা বলছো তিনি এ বাড়ির কেউ না। রেগে গেল কাঞ্চন। কি যাতা বলছিস? তোর মাথা ঠিক আছে তো? উর্মির হাতে যে সলিসিটরের দেওয়া খামটা ছিল তা লক্ষ্য করেনি কাঞ্চন। উর্মি সেটা এগিয়ে ধরল। এটা পড়লেই সব জানবে। সত্যপ্রকাশ উঠে দাঁড়ালেন। পড়ে দেখ, মৃত্যুবান। দত্ত পরিবারকে ধ্বংস করতে এসেছে এই মৃত্যুবান। তুমি তো আমাদের আপনজন, আমরা যে কষ্ট পাচ্ছি তা তোমারও পাওয়া উচিত। বড় চিঠিটা। আমি আমার ঘরে যাই। সত্যপ্রকাশ ভেতরে চলে গেলে খাম থেকে কাগজটা বের করলো কাঞ্চন। উর্মি ধীরে ধীরে চেয়ারে বসে বলল, নিজেকে কি ভীষণ নিঃস্ব বলে মনে হচ্ছে এখন। এতদিন ধরে যাকে মা বলে জানতাম
ও কাঞ্চন, আমাকে যেমন করে হোক কিছু টাকা ম্যানেজ করে দাও। পড়া হয়ে গিয়েছিল কাঞ্চনের। মুখ তুলে জিজ্ঞাসা করল, কাকিমা কোথায়? নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। কিন্তু উর্মি, এই ডিক্লারেশন যে কাকিমার উদ্দেশ্যে তার কোনো প্রমাণ আছে? উর্মি অবাক হয়ে তাকিয়ে চিৎকার করল, আমার বাবাকে বিয়ে করার আগে উনি ঘোষ থেকে মিত্র হয়েছিলেন, প্রতিমা মিত্র। কাঞ্চন শান্ত স্বরে জিজ্ঞাসা করল, কাকিমা কি স্বীকার করেছেন তিনি প্রতিমা মিত্র? উর্মি কিছুক্ষণ মুখে হাত দিয়ে বসে রইল, তারপর বলল, সলিসিটরের অফিস থেকে যে ভদ্রলোক এসেছিলেন তিনি আমাদের সামনেই মাকে জিজ্ঞেস করেন, ওই প্রতিমা মিত্রের ইতিহাসের সঙ্গে মায়ের অতীতের কোনো পার্থক্য নেই। কাকিমাকে তোরা একবারও জিজ্ঞেস করেছিস? কষ্টের হাসি হাসল উর্মি। দুপুরের রোদে দাঁড়িয়ে সূর্য আছে কিনা প্রশ্ন করতে হয় না। মাথা নাড়ল কাঞ্চন। দোল পূর্ণিমার মাঝরাতে চাঁদের আলো দেখে আমাদের হঠাৎ রোদের কথা মনে আসে। তোদের সেই ভুল হচ্ছে না তো? উর্মি ঘুরে বসল। কি বলতে চাইছো তুমি? কাঞ্চন বোঝাবার ভঙ্গিতে বলল, তোমাদের উচিত কাকিমার সঙ্গে কথা বলা, ওর সমস্যাটা বোঝার চেষ্টা করা। বলে কোনো লাভ হবে না, একই কথা শুনতে হবে, আমি জানি না, কিছু জানি না। উর্মি, নিজের মা সম্পর্কে এতটা নিষ্ঠুর হওয়া উচিত কি? উর্মি কেঁদে ফেলল। আমি আর ওকে নিজের মা বলে ভাবতে পারছি না। সে কি? চমকে উঠল কাঞ্চন। উর্মি বলল, কুমারী প্রতিমা ঘোষের বিয়ে হয়েছিল স্ত্রী সুশোভন মিত্রের সঙ্গে। সেই বিয়ের জন্য উনি হয়েছিলেন শ্রীযুক্তা প্রতিমা মিত্র। সুশোভন মিত্র বেঁচে থাকতেই তাকে ডিভোর্স না করে উনি বিয়ে করলেন অরুণ প্রকাশ দত্তকে। এ বিয়ে নিশ্চয়ই আইন মানে না, তাই ওই বেআইনি বিয়ের পর যে সন্তান পৃথিবীতে এসেছে তার পরিচয় কি হবে বলো? উত্তর দাও। বলতে বলতে ডুকরে কেঁদে উঠল উর্মি। ঠিক তখন অরুণ প্রকাশ ঘরে এলো। তাকে দেখে ছুটে বেরিয়ে গেল উর্মি। মেয়ের চলে যাওয়া দেখে অরুণ প্রকাশ বলল, তুমি তাহলে সব জেনে গিয়েছো? শুনলাম, কাঞ্চন বলল। কিন্তু কাকাবাবু, আপনাদের কোথাও ভুল হচ্ছে। মাথা নাড়ল অরুণ প্রকাশ। না না, ভুল আমাদের কারো হয়নি, আর ওই মহিলারও হয়নি। যাগ্গে, তুমি এ বাড়িতে এসে বাবার সঙ্গে দেখা করেছো? হ্যাঁ, উনি খুব আপসেট হয়ে পড়েছেন। হওয়াটা কি স্বাভাবিক নয়? যাগ্গে, আমি ওই মহিলার সঙ্গে কথা বলতে চাই। তুমি বাবার ঘরে যাও, যাওয়ার সময় যদি ওকে এখানে একটু আসতে বলো তাহলে ভালো হবে। অরুণ প্রকাশ ক্লান্ত গলায় বলল। কাঞ্চন বলল, কাকাবাবু। অরুণ প্রকাশ বিরক্ত হয়ে তাকালো। কাঞ্চন বলল, না থাক, আমি ডেকে দিচ্ছি। কাঞ্চন চলে গেল। অরুণ প্রকাশ দু হাতে মুখ আঁকড়ে ধরল। কিছুক্ষণ ভাঙা বৃক্ষের মতো বসে রইল সে। তারপর মুখ তুলতেই দেখতে পেল প্রতিমা কখন এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চেহারা বিধ্বস্ত, মুখে কান্না এবং অনিদ্রার ছাপ স্পষ্ট। অরুণ প্রকাশ কথা বলল, দেখো, তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে, কিন্তু এমন ভয়ঙ্কর অপমান আমি মেনে নিতে পারছি না বলেই তুমি এভাবে আমাকে নিঃস্ব করে দিলে কেন? প্রতিমা উত্তর দেয় না, মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। অরুণ প্রকাশ বলল, উত্তর দাও। অনেকদিন অনেক প্রশ্ন করেছি তোমায়, তুমি চুপ করে থেকেছ, কিন্তু আজ তোমাকে জবাব দিতে হবে। প্রতিমা ধরা গলায় বলল, কোনো জবাব আমার জানা নেই। নেই? চিৎকার করলো অরুণ প্রকাশ। না, নেই। কেন তুমি সুশোভন মিত্রকে বিয়ে করেও তার কথা লুকিয়ে আমাকে বিয়ে করলে? প্রতিমা নিচু গলায় বলল, আমি কাউকে বিয়ে করে কারো কাছে লুকাইনি। অরুণ প্রকাশ উঠে দাঁড়ালো। মিথ্যা কথা, আমাকে বিয়ে করার আগে তুমি সুশোভন মিত্রকে বিয়ে করনি? প্রতিমা মাথা নেড়ে না বলল। চমৎকার,
এখনো তুমি মিথ্যা বলা চালিয়ে যাচ্ছ। অন্য যে কোনো পুরুষ হলে এই অবস্থায় তোমাকে। শেষ মুহূর্তে কথাটা উচ্চারণ করল না অরুণ প্রকাশ। প্রতিমা মুখ তুলল। আমাকে মারতো, মেরে ফেলতো, তাই তো? অসহায়ের মতো শরীর মোচড়ালেন অরুণ প্রকাশ। প্রতিমা, ওই সুশোভন মিত্র এত বছর পরে তার যাবতীয় সম্পত্তি তোমার নামে উইল করে গেল কেন? কেউ বিশ্বাস করবে? আমাকে তুমি কতটা নির্বোধ মনে করো? তুমি যদি নিজেকে নির্বোধ মনে করো তাহলে আমার কি করার আছে জানি না। পাথরের মতো মুখ করে বলল প্রতিমা। অরুণ প্রকাশের প্রচন্ড রাগ হচ্ছিল। কোনো মতে নিজেকে সামলে প্রতিমার কাছে এসে বলল, 28 বছর আগে ফুলসজ্জার রাতে আমি ঠাট্টা করে জিজ্ঞাসা করেছিলাম তোমার কোনো প্রেমিক আছে কিনা। তুমি বলেছিলে তোমাদের বাড়িতে ওই স্বাধীনতা কোনো মেয়ে পায়নি, মনে আছে? হ্যাঁ, মনে আছে। সেদিন মিথ্যে কথা বলেছিলে তুমি। দাঁতে দাঁত চাপল অরুণ প্রকাশ। অন্য একটা লোককে বিয়ে করে আমার কাছে সতী সেজেছিলে। আমি জানি না তোমার বাবা মা ওই তথ্য জানতো কিনা। ওদের সম্পর্কে কোনো কথা আমি তোমার কাছে শুনতে চাই না, কঠিন গলায় বলল প্রতিমা। কেন নয়? বিয়ে তো ওরাই দিয়েছিল। বেশ, মেনে নিলাম। আর কিছু? অরুণ প্রকাশ জোরে জোরে নিঃশ্বাস নিল। তারপরে 28 বছর ধরে আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করে গেছো তুমি। আমার সন্তানের মা হয়েছ, অথচ তার কোনো লিগ্যাল অধিকার তোমার নেই। আমি তোমার কাছে কখনো কোনো উত্তাপ পাইনি। বাড়ির বাইরে যেতে চাইতে না, কোথাও বেড়াতে যাওয়ার কথা উঠলে তুমি এড়িয়ে যেতে। আমি ভেবেছি তুমি একটি শীতল মহিলা, কিন্তু ঘুণাক্ষরেও ভাবিনি যে এসব করেছো নিজের প্রয়োজনে। একজনের স্ত্রী হয়ে আরেকজনকে যে মন দেওয়া যায় না, সেই কারণে যে তুমি শীতল, এই সত্য বুঝতে পারিনি। প্রতিমা কোনো মতে বলল, আর কিছু বলার আছে? মাথা নাড়ল অরুণ প্রকাশ। হ্যাঁ, আছে। এ বাড়িতে তোমার আর থাকা চলবে না। অবাক হয়ে মুখ তুলল প্রতিমা। আমি কোথায় যাব? যে চুলো ইচ্ছে। আমি তোমাকে সহ্য করতে পারছি না প্রতিমা, তুমি এ বাড়ি থেকে চলে যাও। অরুণ প্রকাশ ছিটকে সরে গেল। কিন্তু আমার যে কয়েকটা কথা জানার আছে, প্রতিমা বলল। হাত নাড়ল অরুণ প্রকাশ। না, তোমার কোনো জানার অধিকার নেই, জোর দিয়ে বলল প্রতিমা। আছে। তাই নাকি? ব্যঙ্গ করল অরুণ প্রকাশ। প্রতিমা ম্লান হাসল। মাইনে দিয়ে রাখা কাজের লোককে কাজ থেকে তাড়িয়ে দেবার সময় সে যদি প্রশ্ন করে, তাহলে তার উত্তর মনিবকে দিতে হয় যখন, তখন 28 বছর ধরে এ বাড়িতে বিনে মাইনের ঝি হিসাবে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে পারি। এই 28 বছরে তোমাদের কোনো সেবা করতে আমি ত্রুটি করেছি কি? একটু সময় নিয়ে অরুণ প্রকাশ মাথা নেড়ে না বলল। তারপর বলল, করনি, কিন্তু তার মানে এই নয়। দাঁড়াও। প্রতিমা বাধা দিল। এখন প্রশ্ন করবো আমি, তুমি উত্তর দেবে। ফুলসজ্জার রাত্রের কথা তো তোমার মনে আছে? নিজের আচরণের জন্য সে রাতে তুমি লজ্জিত হওনি? বারবার ক্ষমা চাওনি আমার কাছে? আমি ভদ্র শিক্ষিত বলেই ক্ষমা চেয়েছিলাম। প্রতিমা বলল, তুমি একটি সম্পূর্ণ কুমারী মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছিলে, তাই তো? এসব কথা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে না বলে তো উপায় নেই। চোরের মায়ের বড় গলা মানায় না প্রতিমা, অরুণ প্রকাশ বলল। প্রতিমা তাকালো। তোমার মেয়েকে চোর বলে ভাবতে আমি এখনো পারি না। যখন কথা বলবে তখন একটু ভেবে বলা উচিত। আচ্ছা, গত 28 বছর ধরে আমি এবারের ঝিগিরি করলাম কোন আনন্দে, কোন শান্তির আশায়, যখন সুশোভন মিত্র নামের একটা লোক আমার প্রথম স্বামী হয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছেন? বলো, জবাব দাও, কথা বলো। অরুণ প্রকাশ বলল, নিশ্চয়ই কোনো কারণ ছিল যা আমি জানি না। আমার শেষ প্রশ্ন, আমি যদি সুশোভন মিত্রকে বিয়ে করেই থাকি, তাহলে 28 বছর তিনি চুপচাপ বসে থাকলেন কেন? কেন থানায় গিয়ে ডায়েরি করলেন না?
সেটা করলে তুমি আর আমি নিশ্চয়ই আইনের হাত থেকে বাঁচতে পারতাম না। কেন তিনি উদার হলেন? তুমি হতে? পৃথিবীর কোন পুরুষ এই উদারতা দেখাতো? ইতিমধ্যে ভেতরের দরজায় সত্যপ্রকাশ যে এসে দাঁড়িয়েছে তা ওরা লক্ষ্য করেনি। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।